পিআর পদ্ধতির নির্বাচনটা কি? বিএনপির সালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিআর কাকে বলে। গত কয়েকদিনে রাজনীতির মঞ্চ কিংবা আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতিতে নির্বাচন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত ৫৪ বছরে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্কও দেখা দেয়। সাম্প্রতিক সময়ে ৩টি নির্বাচনকে ঘিরে যেমন প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি আসন্ন নির্বাচনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়টিও বেশ বিতর্কের মুখে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এবারের নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে? বাংলাদেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয়। অর্থাৎ এই পদ্ধতিতে একজন ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই বিজয়ী হন। এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকা থেকে শুধুমাত্র একজন প্রতিনিধি নির্বাচিত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধিত্বমূলক বা পিআর নির্বাচনের দাবি তুলেছে, তবে বিএনপি সহ বেশ কিছু দল এর বিরোধিতাও করছে। তবে বাস্তবতা হলো, এই অল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই এখন মূল প্রশ্ন। পিআর পদ্ধতির ভালো দিক হলো যে দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। এতে করে ছোট বড় সব দলের সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে। সংসদে কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না। তখন রাজনৈতিক দলগুলো নীতিকেন্দ্রিক অর্থাৎ নীতি দ্বারা পরিচালিত হবে। অন্যদিকে পিআর পদ্ধতিতে বেশ কিছু জটিল বিষয় রয়েছে, আর এর মূল অন্যতম কারণ মানুষকে তো এই পদ্ধতি আগে বুঝতে হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন তা হলো, পিআর পদ্ধতি চালু হলে লাভবান হবেন কারা? বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি তুলছে। ৫৪ বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হতে দেখিনি। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। অন্যদিকে বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী দল সহ একাধিক দল প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। বর্তমান বিশ্বে প্রায় ৮০টির বেশি দেশে এই পদ্ধতিতে ভোট হচ্ছে, তবে দেশভেদে এই ব্যবস্থার রূপ এবং কাঠামো আলাদা। বাংলাদেশে বিগত নির্বাচনগুলোর ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির ভোট সবচেয়ে বেশি। এরপর জাতীয় পার্টি, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন ভোটের শতাংশে এগিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে একটি আসনে ৪ জন প্রার্থী থাকলে সেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই বিজয়ী হন। এখানে ভোটের শতকরা হার বিবেচ্য নয়। দেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৪%। বিএনপি সারা দেশে ৩০.৮১% ভোট পায় এবং ১৪০টি আসনে জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ ৩০.০৮% ভোট পায় এবং ৮৮টি আসনে জয়লাভ করে। জামাত ১২.১৩% ভোট পেয়ে ১৮টি আসনে জয়লাভ করে। একইভাবে জাতীয় পার্টি ১১.৯২% ভোট পেয়ে ৩৫টি, কৃষক শ্রমিক লীগ ১.৮১% ভোট পেয়ে ৫টি, সিপিবি ১.১৯% ভোট পেয়ে ৫টি, ইসলামী ঐক্যজোট ০.৭৯% ভোট পেয়ে ১টি এবং ন্যাপ ০.৭৬% ভোট পেয়ে ১টি আসনে জয়লাভ করে। ওই নির্বাচনে জাকের পার্টি ১.২২% ভোট পেলেও কোনো আসনে জয়লাভ করতে পারেনি। কিন্তু ওই নির্বাচন যদি পিআর পদ্ধতিতে হতো তাহলে প্রাপ্ত ভোটের হিসাবে সম্ভাব্য ফলাফলে বিএনপির আসন অনেকটাই কমে যেত। মোট ৫৫.৪% ভোটের ফলাফলের হিসাবে সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি ৩০.৮১% ভোটের জন্য আসন পেত ৯২টি। অন্যদিকে আওয়ামী লীগ ৩০.০৮% ভোটের হিসেবে আসন পেত ৯০টি। একইভাবে ১২.১৩% ভোটের হিসেবে জামাত পেত ৩৬টি আসন, আর ১১.৯২% ভোটে জাতীয় পার্টি পেত ৩৫টি, ১.৮১% ভোটে কৃষক লীগ পেত ৫ থেকে ৬টি। এছাড়া ১.২২% ভোটে জাকের পার্টি পেত ৩ থেকে ৪টি এবং ১.১৯% ভোটে সিপিবি পেত ৩ থেকে ৪টি আসন। ০.৭৯% ভোটে ইসলামী ঐক্যজোট পেত ২ থেকে ৩টি এবং ০.৭৬% ভোটে ন্যাপ পেত ২টি আসন। ফলে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের সম্ভাব্য ফলাফল মূল্যায়ন করলে এতে স্পষ্ট হয় যে ছোট দলগুলো সংসদে বেশি আসন পেত, ধর্মভিত্তিক দলগুলো আরো বেশি আসন পেত। অর্থাৎ
সংসদে বড় দলগুলোর একচ্ছত্র আধিপত্য কমতো। এখন প্রশ্ন, প্রচলিত নাকি পিআর পদ্ধতি, ভবিষ্যতের বাংলাদেশের নির্বাচন কোন পথে আগায় সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।